আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা দর্শক, আপনারা কি আমার মতো একটা জিনিস খেয়াল করেছেন? এই যে শারমিন যখন তাকে ফেলে চলে গেল, তখন বাবা মাকে নিয়ে নতুন করে একটা সংসার শুরু করলো এবং সেখানে সে আমাদেরকে বললো যে আপনারা খুব বলেছিলেন আমার বাবা মাকে নিয়ে নতুন করে সংসার শুরু করতে। তো বাবা মাকে নিয়ে নতুন করে সংসার কিন্তু শুরু করলো। বাবা মাকে নিয়ে নতুন করে সংসার শুরু করার পরে মা কি পরিমাণে কষ্ট করলো দেখে আমরা সবাই দেখলাম, যে সকাল থেকে রাত পর্যন্ত তাকে কি পরিমাণে কাজ করতে হয়েছে। যেই মাত্র শারমিনের এন্ট্রি হলো, তার বাবা মা বাসা থেকে আউট হয়ে গেল। এটা কি কোন ধরনের স্বার্থপরতা দর্শক? এই আমরা চোখের সামনে দেখতেছি, আমরা বাপ্পিকে গালাগাল করতেছি, বাবুকে গালাগাল করতেছি, তাহলে এই রাজ কি করলো? যেই শারমিনের এন্ট্রি হলো, তার বাবা মা বাসা থেকে আউট হয়ে গেল। এই বাবা মাকে কিভাবে সে ইউজ করতেছে, ঢাল তলোয়ারের মতো ইউজ করতেছে। যখন তার প্রয়োজন হয় তখন তার বাবা মাকে নিয়ে আসে, যখন তার প্রয়োজন ফুরায় যায় বাবা মাকে সে আবার ফেলে দেয়, সে আবার আগের জায়গাতে। আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি আজকে যখন কয়েকদিন আমি ভিডিওটা দেখতে পারি না, আজকে যখন দেখলাম যে বাসায় কেউ নাই, ওই পাশে ভাইস্তা ভাইস্তি আছে, কারণ বাবা মাকে কোথায় শুইতে দিবে? বাবা মার কোনো নির্দিষ্ট রুম নাই, বাবা মা যাযাবারের মতো ঘুরতেছে। যখন শারমিন থাকে না তাদের রুম আছে, যখন শারমিন আসে তখন তাদের রুম নাই। অথচ এই ছেলে এই বলে আমাদের কাছে সাপোর্ট আশা করছে। আপনারা তাকে সাপোর্ট করবেন কিনা এখন আপনাদের ইচ্ছা। আরেকটা জিনিস দেখেন, আজকে কয় তারিখ দর্শক? আজকে 17 তারিখ। 15 তারিখে নাকি তার বাবা মার জন্য কি স্পেশাল কিছু আছে, তার বাবা মাকে ওমরা হজে পাঠাবে। কোথায় সেটা দর্শক? পাসপোর্ট কোথায় সেটা কি দেখাইছে আপনাদেরকে? 15 তারিখের পরে এসে তার বাবা মাকে হজ করতে, ওমরা হজ করতে পাঠাবে। বহুত কিছু জ্ঞান দিল, আপনারা দেখবেন আমার বাবা মার জন্য হ্যান করি ত্যান করি। বাবা মাকে তো অলরেডি আউটই করে দিছে। আজকে আমি বিল্লালের সাথে একমত, যে বিল্লাল যে কথাটা বলেছে, যে আসলে যদি সংসারই করতে চাইবে তাহলে কেন এত নাটক করলো। আমি আপনাদের সেদিন বললাম যে এই শারমিন থেকেই সংসার করতে যাচ্ছে, কিন্তু নিজের ভাই আর মায়ের সাথে তার হাজব্যান্ডের একটা সম্পর্ক নষ্ট করে দিল, যে সম্পর্ক হয়তো আর কোনোভাবেই ঠিক হবে না। কারণ আপনারা খুব ভালো করে দেখেছেন যে যখন রাজ যখন ওদের বাসায় গেল, রাজ কিন্তু শক্ত হয়ে বসেছিল, বোঝা যাচ্ছিল যে সে ওখানে কমফোর্টেবল না বা তার ওখানে ভালো লাগতেছে না। তো সেরকম একটা সিচুয়েশন তৈরি কে করে দিয়ে গেছে? শারমিন করে দিয়ে গেছে। শারমিন কিন্তু দুইটা ফ্যামিলির মধ্যেই প্রবলেম ক্রিয়েট করে দিয়ে গেছে। ওইদিকে রাজের বাবা মা চিন্তা করেন যাযাবরের মতো, যখন বউ চলে যায় তখন ছেলে গিয়ে বাবা মাকে নিয়ে আসে, আবার যখন বউ আসে বাবা মাকে আউট করে দেয়। আবার ওইদিকে একই অবস্থা শারমিনদের ক্ষেত্রে। শারমিনের মাকে আমরা দোষারোপ করছি, শারমিনের মা নিশ্চয়ই রাজের মধ্যে খারাপ কিছু দেখেছিল বলেই হয়তো শারমিনকে মানা করছিল যে তুই যদি সংসার করতে না চাস টোটালি বন্ধ রাখ, কোনো কিছু আর যোগাযোগ করিস না। কিন্তু আজকে তো বিল্লাল বলতে বাধ্য হলো যে শারমিন আসলে প্রথম থেকেই সংসার করতে চাইছে, কিন্তু মাঝখান থেকে অনেক জল ঘোলা করছে। এই জলটা ঘোলা করে আসলে রাজের সাথে যে বিল্লালের একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল সেখানেও কিন্তু ফাটল ধরাইছে। আজকে বিল্লাল কেন তার বন্ধুর বিরুদ্ধে কথা বলছে, তার মা কেন গালিগালাজ করছে, শারমিন এসে কয়টা কথা তার মাদেরকে বলছে বলেই কিন্তু এত কিছু বলছে। কিন্তু সেই শারমিন দেখেন আবার ব্যাক টু প্যাভিলিয়নে চলে গেছে, একদম হাসি মাখা, মনে যেন কিছুই হয় নাই। আরেকটা জিনিস খেয়াল করবেন, শারমিন যে ওই বাসায় গিয়ে টাইটেল কি দিছে যে তার শাশুড়ি তাকে কিছুই দিবে না, তার সব নিয়ে চলে গেছে। এবং আরও কিছু বলল যে আমার হাজব্যান্ড অনেক দিন ধরে এটা খায় নাই, জানি না আমার শাশুড়ি কি রান্না করছে, কোনো কিছুই তো দেখলাম না। কিন্তু দর্শক, আমরা কি দেখি নাই? মহিলা রাইস কুকারে একদিকে ভাত রান্না করছে, আরেকদিকে মুরগি রান্না করছে। দেখছেন কি না আপনারা? আমরাও কিন্তু দেখছি। এবং ইফতারগুলো বানাইছে, এগুলি কোত্থেকে আসছে? সব কিছু তো মহিলা কাজ করছে, মুরগি রান্না করছে, সেহরির জন্য এটা সেটা সব করছে, কিন্তু শারমিন সেটা মানতে নারাজ। এবং আমার কেন জানি মনে হচ্ছে এই যে শারমিন যে বিভিন্ন শর্ত রাখছে, তার মধ্যে একটা হয়তোবা যে রাজের বাবা মা সাথে থাকতে পারবে না, এবং রাজ
নত হয়েই শারমিনকে আনতে গেছে। যাই হোক, বাবা মার আলাদা থাকার মানে আমাদের ইসলামে আছে যে বউ যদি শ্বশুর শাশুড়ির সাথে না থাকতে চায়, ঠিক আছে, আলাদা থাকতে পারবে, কিন্তু এখানে কিন্তু রাজের দায়িত্ব শেষ হয়ে যায় না। রাজ তার বউকে যেমন আলাদা করে একটা দায়িত্ব দিচ্ছে, বউকে সব কিছু ফুলফিল করতেছে, সেরকম কিন্তু বাবা মা যখন আলাদা আছে, রাজের দায়িত্ব তার বাবা মাকেও টেক কেয়ার করা। যাই হোক, আমি এখন একদম আমার কন্টেন্টের বাইরে গিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের দেশটা কি রসাতলে যাচ্ছে দর্শক। আজকে দেখলাম যে একটা ভিডিও আমার সামনে আসছে স্ক্রলিং করতে করতে, সেটা হচ্ছে একজন তরমুজ বিক্রেতা যার নাম হচ্ছে রনি। তো সে তার কিছু কথার দ্বারা কোনো ইউটিউবার তার ভিডিও করে নিয়ে আসছিল। সেখানে সে মনে হয় তরমুজ বিক্রি করে না, মানুষ তো বিভিন্নভাবে, মানুষের এক একজন বিক্রেতার এক এক রকমের ইয়ে থাকে আর কি। তো উনি বোধহয় কিরে ভিতরে মধু মধু এরকম করে একটা বিক্রি করতেছিল, এবং ভিতরে বেশ লাল তরমুজগুলো। তো সেই ভিডিওটা এমন ভাইরাল হয়েছে যে এই লোককে ভিডিও করার জন্য হাজার হাজার মানুষ যাচ্ছে। এই হাজার হাজার মানুষ যাওয়ার কারণে কেউ কিন্তু তার তরমুজ কিনতেছে না, মানে তার তরমুজ ব্যবসায় লালবাতি চলে গেছে। আর এখানে এই লোকটা প্রায় 1.5 লাখ টাকার মতো তরমুজ নিয়ে আসছে ঈদের জন্য। বিশেষ করে রোজার মধ্যে এখন সবাই তরমুজ খায়, তাই না? আমরা সবাই তরমুজ খাই। এই সময়টা শরবত করে হোক, মহব্বতী শরবত, বা এমনি ঠান্ডা করে ফ্রিজে বিভিন্নভাবে কিন্তু আমরা তরমুজটা খাই, এবং তরমুজটা খুবই ভালো একটা ফল। তো সেই 1.5 লাখ টাকার তরমুজ তার পচে যাচ্ছে শুধুমাত্র এই যে ভিড় করতেছে তার আশেপাশে প্রচুর ভিড়, কিন্তু কেউ তরমুজ কিনতেছে না, শুধুমাত্র তাকে ভিডিও করে নিয়ে যাচ্ছে ভিউজের জন্য, এবং লোকজনের ভিউজও হচ্ছে। কিন্তু মাঝখান থেকে এই বিক্রেতার, এই ব্যবসায় যেটা হচ্ছে, তার মাথায় হাত, মানে তার তরমুজ পচে যাচ্ছে। তাই সে চিৎকার চেঁচামেচি করলো, সে অনেক কান্নাকাটি করলো, সে বলল সে গলায় ছুরি দিবে, না হয় সে জাম্প করবে, কারণ তার তো ব্যবসা দরকার, সে তো গরিব মানুষ, তাই না? তো সেখান থেকে যদি সে টাকা ইনকাম করতে না পারে, তার তো ভিউজ হওয়ার কোনো তার এই সমস্ত ইউটিউবে আসে তো তার কোনো লাভ নেই, তাকে তো কেউ 2 পয়সা দিচ্ছে না। তো সেখানে দেখলাম যে যেই লোক তার ভিডিও ভাইরাল করছে, সে তার কান্নাকাটি দেখে পরে এসে তার কাছে মাফ চাইছে যে সরি ভাই, আমার কারণে আপনি ভাইরাল হয়েছেন, এবং আমি আসলে বুঝতে পারি নাই আপনার ভাইরাল হওয়ার জন্য আপনার এত বড় ক্ষতি হবে। তো এই ধরনের মন মানসিকতা, এই ধরনের জিনিস আসলে করার কি মানে বলেন? এবার আসি আসিয়া যে মারা গেল, যে মেয়েটা প্রাইমারি 8 বছরের যে মেয়েটা মারা গেল, তার কিছু তথ্য শুনলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করি দর্শক। এই যে আমরা মানুষকে যে বিশ্বাস করি, তাই না? এই যে স্বামীকে বাবা মা এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে বিয়ে দেয়, বিশ্বাস করে দেয় সেই স্বামী তাকে টেক কেয়ার করবে, কিন্তু স্বামীর ঘরে যাওয়ার পরে যে সেই মেয়েটা আসলে কতটা নিরাপদ, সেটা কিন্তু বাবা মা আসলে আর কোনো খোঁজ খবর রাখে না। তো এই যে মেয়েটা আসিয়া যে মারা গেল, আসিয়ার বড় বোন হচ্ছে আফিয়া, যেই মেয়েটার শ্বশুর আসলে ঘটনাটা ঘটাইছে। তো মেয়েটা অবশেষে মুখ খুলছে, সে বলছে সে যেদিন প্রথম গেছে বিয়ে হওয়া, মানে শ্বশুরবাড়িতে যখন গেছে, তখন থেকেই সে খেয়াল করছে তার শ্বশুরের কুনজর কিন্তু বোঝা যায়, যে আপনাদেরকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, সেটা কিন্তু মানুষ বুঝতে পারে। তো সে বলল যে তার হাজবেন্ডের সাথে, যাই হোক, তার রিলেশন হওয়ার পরে, বুঝতে পারতেছেন কি রিলেশন হওয়ার পরে সে পোশাক পরতে না পরতেই তার হাজব্যান্ড রুমের বাইরে চলে যেত, এবং রুমটা অন্ধকার হয়ে যেত। ঠিক আছে, রুমটা অন্ধকার হয়ে যেত, এবং সে খেয়াল করতো যে তার শরীরে অন্য কারো উপস্থিতি সে বুঝতে পারতো। হ্যাঁ, এবং সেটা বুঝতে পারতেছে যে এটা তার স্বামী না, অন্য কোনো পুরুষ। তো সে যেহেতু ছোট মানুষ, সে আসলে এক স্বামীকেই তার হজম হচ্ছিল না। সেখানে যখন আরো অন্য পুরুষ তার কাছে আসতো, সে ব্যথায় সে কুঁকড়ে উঠতো, এবং সে অনেকবার চিৎকার করার চেষ্টা করছে, তার মুখ চেপে ধরছে, এবং তাকে ফিসফিস করে বলতো যে মেরে ফেলার হুমকি দিত আর কি। তো সে যখন মেরে ফেলার হুমকি দিত, তখন কিন্তু সে কণ্ঠটা বুঝতে পারে সেটা হচ্ছে তার শ্বশুরের কণ্ঠ। তারপর শ্বশুর চলে যাওয়ার পরে ভিতরে আবার আরেকজন ঢোকে, এবং সেটা হচ্ছে তার দেবর। এরা চলে যাওয়ার পরে এই মেয়ে কিন্তু তার স্বামীকে বলছে যে এরকম আমার কাছে মনে হচ্ছে কেউ আসছিল। হ্যাঁ, তখন তার হাজবেন্ড টোটালি রেগে যায়, বলে যে এই ঘরে সে ছাড়া আর কেউ নাই। মানে সবাই মিলিতভাবেই হচ্ছে গিয়ে এই জিনিসটা প্ল্যান করে করছে। আমি এই ঘটনাটা ইন্ডিয়াতে একটা ক্রাইম পেট্রোলে পাইছিলাম,
এরকমই করতো। স্বামী চলে যেত, শাশুড়ি জানতো, এবং এই দেবর তারপরে হচ্ছে শ্বশুর এরা মিলে বউকে ভোগ করতো। তো সেই একই জিনিসই হয়েছে। তো এইভাবে প্রতি রাতে মেয়েটাকে তার স্বামী, শ্বশুর, দেবর দিন দিন ধর্ষণ করে যাইতো। ধর্ষণের মানে কি? নিজের অগোচরে। স্বামীও তো ধর্ষণই করে, যদি মেয়েটার যদি পছন্দ না হয় সেখানে যদি বারবার করে যায় সেখানে সেটা করতো। স্বামীকে সে বলার পরে স্বামী মারধর করতো, শাশুড়িকে বললে শাশুড়ি বলতো যে ভূতের আসর আছে। আসলে শাশুড়ি সব জানতো, কিন্তু শাশুড়িরও কিছু করা নাই, জামাইকে সে কন্ট্রোল করতে পারে না, বা সে হয়তো তার স্বামীর চাহিদা মিটাইতে পারে না, যার কারণে সে তার স্বামীকে এগুলো দিয়ে ছুট দিয়ে রাখছে। ঠিক আছে? তো যাই হোক, মেয়েটা পরে মেয়ের বাবার বাড়িতে যায়, মেয়েটা সমস্ত কিছু তার মাকে খুলে বলে, কিন্তু তার মার বিশ্বাস হয় না। তার মা এটা বলছে যে তার মেয়ে এসে তাকে বলছিল, তো তার মা ভাবছে যে মেয়েটা বোধহয় ভয় পায়, সেই জন্য কিন্তু আসিয়াকে দিয়ে দিচ্ছে, যে বোন গেলে হয়তো ওর ভালো লাগবে, ওর ভয় ডর দূর হবে। তো ভালো কথা, পরে তার মায়ের বিশ্বাস হয় না। দেখেন, এই যে নিজের মায়েরা যখন আপনাদের মেয়েরা একটা কিছু বলবে, চাচা হোক, বাবা হোক, নিজের ভাই হোক, যখন একটা কিছু বলবে বিশ্বাস করার চেষ্টা করবেন। বিশ্বাস না করলেও জাস্টিফিকেশন করার চেষ্টা করবেন যে মেয়েটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। কিছুদিন অবজারভেশন করলেই কিন্তু বোঝা যাবে যে সত্য মিথ্যাটা কিন্তু বের হয়ে আসবে। তো যাই হোক, এবার যেটা হইল, এরপর ওই ঘটনার আগের রাত্রে একইভাবে তার স্বামী দরজা খুলে বাথরুমে চলে যায় আর তার শ্বশুর ঘরে ঢুকে। তো যেহেতু শ্বশুর ঘরে ঢুকে এবং অন্ধকার রুম, তো মেয়েটা চাইছে যে তার স্বামীকে দেখাবে যে এটা ভূত না, মানে ফ্যামিলিকে দেখাবে যে এটা ভূত না, এটা তার বাপ। এটা ভেবেই সে করছে কি, আসিয়াকে তার পা দিয়ে ধাক্কা দেয়। কয়েকবার ধাক্কা দেওয়ার পরে আসিয়া ঘুম ভাঙে, মানে ছোট বোনটা ঘুম ভাঙে। প্রথমে সে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। সে বিছানা থেকে নেমে গিয়ে কি করে, সে লাইট জ্বালিয়ে দেয় আর কি। তখনই কি করে, তার শ্বশুরকে মানে কাপড় চোপড় ছাড়া অবস্থায় দেখতে পায়। আসিয়া সাথে সাথেই বলে যে, মানে তালই আর কি বলে যে, তালই আপনি এখানে, আর এই অবস্থায় কেন? খুবই লজ্জার না? তো তখন শ্বশুর ঘর থেকে বের হয়ে যায় আর ওর স্বামী ঘরে ঢুকে। স্বামী ঘরে ঢোকার পরে ওদের মধ্যে বেশ ঝগড়াঝাটি হয়। ওর স্বামী ওকে মারধর করে এবং নিষেধ করে কাউকে যেন না বলে, কিন্তু আসিয়া ছোট বোন বলে যে সে তার বাবা মাকে বলে দিবে। এদিকে মারামারি শব্দ শুনে আশেপাশের লোকজন চলে আসে। তখন আসিয়াকে একটা ঘরের মধ্যে আটকে রাখে, হাত পা মুখ বন্ধ করে, যাতে ওর আওয়াজ যেন কেউ না পায়। তো যাই হোক, সবাইকে বুঝায় যে তার মানে কি বলে এটাকে, মেয়েটাকে ভূতে ধরছে, এরকম লোকজন বিশ্বাস করে। ততক্ষণে সকাল হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যার পরে যখন সব লোকজন ঘুমিয়ে পড়লো, মানে পরের দিন, তখন হচ্ছে এই গভীর রাতে আসিয়াকে ধর্ষণ করতে যায়। আর আসিয়াকে ধর্ষণ 3 জন মিলে করার পরে যখন মানে করে আর কি, কোনো রকমভাবে চিৎকার করতে না পারে, তো মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন তার গলা চেপে ধরে মেরে ফেলার জন্য। আর এই জন্যই হচ্ছে ওর অক্সিজেনের অভাব হয়। অক্সিজেনের অভাবে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে, আর তখন মুখ দিয়ে ফেনা উঠতেছিল আর কি। তো ডাক্তাররা অনেক ভয়াবহভাবে বর্ণনা দিয়েছে যে তার সাথে কী হয়েছিল। খুবই ভয়াবহ অবস্থা আসলে। আর যেহেতু আসিয়া আসলে বলছে যে তার বাবা মাকে বলে দিবে, তো সেই জন্য ওর সাথে আরও বেশি আর কি হয়। হ্যাঁ, আসিয়ার অনেক রক্তক্ষরণ হয়, ব্যথায় জ্ঞান হারায় ফেলে। এরপরে মানে তারা আসিয়াকে এই অবস্থা করার পরে আবার আফিয়ার কাছে আসে, এবং আফিয়ার কাছে এসে প্রতি রাতের মতোই তাকে ধর্ষণ করে। এরপর তাকেও বলে যে তুই যদি কাউকে বলিস তাহলে তোর বোনের মতো তোর অবস্থা হবে। তো যাই হোক, আফিয়া পরে ভয়ে কাঁপাকাঁপি করলো। হ্যাঁ, ধর্ষণের ঘটনা প্রকাশ হবে ভেবে সে খুব ভয় পেল, এবং তার দাদি পর্যন্ত তাকে বলছে যে মান সম্মানের ভয়ে, বেশিরভাগ মানুষের মান সম্মানের ভয়ে অনেক কিছু বলতে পারে না, তো বলছে মান সম্মানের ভয়ে কথা অস্বীকার করে যাইস, তোকে যে তোর শ্বশুর দেবর মিলে প্রতি রাতে ধর্ষণ করতো, এটা তুই কাউকে বলিস না, স্বীকার করিস না। যাই হোক, মেয়েটা পরে বাধ্য হয়েছে। সবাই যখন জিজ্ঞেস করতে থাকে, সাংবাদিকরা গেছে, ইউটিউবাররা গেছে, বিভিন্ন মানুষ যে যখন মেয়েটাকে বুঝায়, মেয়েটাকে আশ্বাস দেয় যে বলো, আমরা তোমার বিচার হবে। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন যে আসিয়া তো মারা গেছে, কিন্তু এই মেয়েটা আফিয়া সেই বিয়ের পর থেকে দিনের পর দিন ধর্ষণের শিকার হয়েছে, এবং তার মাকে বলার পরেও কোনো রকম কোনো কিছুই তারা করতে পারে নাই, তাকে সেখান থেকে উদ্ধার করতে পারে নাই। তাই এরকম অনেক আফিয়া আছে, হয়তো তাদের খবর জানি না।
এদের কপাল ভালো, এদেরটা চলে আসছে নিউজে, কিন্তু এরকম অনেক মানুষ আছে যেগুলোর খবর আমরা হয়তো পাই না। তো যাই হোক, আমার সেটা থেকে মনে পড়লো, দর্শক মনে আছে মরিয়মের নানা যে কি করছিল, কোথায় হাত দিচ্ছিল, সবাই যখন আমরা সবাই দেখলাম ভিডিওতে যে এরকম, আমরা যখন সব কিছু বললাম, আমরা যখন সাবিনাকে বললাম সাবধান হইতে, উল্টা সাবিনা আরও স্বীকার তো করলোই না যে না আমি আমার মেয়েকে সাবধানে রাখি, উল্টা আরও সে দর্শকদের সঙ্গে চিল্লাচিল্লি হইচই করলো। তো এই যে এই ধরনের মায়েদের জন্যই কিন্তু সন্তানরা বিপদে পড়ে। শুধু কি তাই, সৎ বাবা, সৎ চাচা এদের সাথেও নিশ্চয়ই মরিয়মকে শুইতে দেয়, এবং এদের কাছে একা রেখে মরিয়মকে কি করে জানেন তো,